আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। বাংলা একাডেমির অমর ২১ বইমেলায় এবার দৈনিক আমার দেশের কারানির্যাতিত মজলুম সম্পাদক, লেখক, প্রাবন্ধিক ডক্টর মাহমুদুর রহমানের নতুন ৪টি বই এসেছে। দ্য রাইজ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইন্ডিয়ান হেজিমনি ইন সাউথ এশিয়া, সিলেক্টেড এডিটোরিয়ালস, গুমের জননী ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা। এই ৪টি বই সম্পর্কে আসলে পুরোপুরি আলোচনা না, সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো আজ আমরা। আর এই আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে এখন হাজির রয়েছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ এবং মহানগর পাবলিকেশনসের প্রকাশক তৌহিদুল মিনহাজ। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তৌহিদুল মিনহাজ, আপনার কাছে যদি একটু যাই, আমরা ৪টি বইয়ের কথা বললাম আজকে। এখন এর মধ্যে একটি বই আজকেই প্রকাশিত হয়েছে, যে বইটির শিরোনাম হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা। এই বইটি সম্পর্কে প্রকাশক হিসেবে আপনি যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মূলত বইটি হচ্ছে মাহমুদুর রহমান স্যার দেশের বাহির থেকে বাংলাদেশে হাসিনার যে ফ্যাসিস্ট শাসন, এটাকে উনি যেভাবে দেখেছেন একেবারে ঠিক সেভাবেই উনি এখানে বর্ণনা করেছেন। এবং আমি মনে করি আগামী ১০০ বছর ২০০ বছর পরেও গত ১৬ বছর ধরে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি, যে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম ছিল, তার ব্যাপারে যদি মানুষ জানতে চায়, এই বইটা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। আপনি যদি এই বইটা খুলেন, সূচিপত্র দেখেন, তাহলে দেখবেন এখানে লেখা আছে যে ফ্যাসিস্ট হাসিনার দানব হওয়ার সহযোগী, এভাবে করে ক্যাটাগরি দেওয়া আছে। একেবারে প্রথম থেকে আপনার বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকে যারা শেখ হাসিনাকে দানব হয়ে ওঠার পথে সাহায্য সহযোগিতা করেছেন এবং এর বিনিময়ে সুযোগ সুবিধা অর্জন করেছেন, মাহমুদুর রহমান সাহেব সেই বিষয়গুলো ইন ডিটেইল এখানে বর্ণনা করেছেন। এরপরে উনি বিরোধী দলগুলো, বিএনপি, জামায়াত ইসলামী সহ সকল ইসলামী দলগুলো এবং বাংলাদেশের তৌহিদবাদী জনতাকে উনি বুঝিয়েছেন যে এই ফ্যাসিস্ট দানবকে বাংলাদেশ থেকে সরাতে হলে কী করতে হবে। এবং আরও লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যদি এই বইটার ভেতরে যাই, দেখব মাহমুদুর রহমান প্রায় ১ বছর আগে থেকেই বারবার বলে আসছিলেন সম্ভবত শেখ হাসিনার সময় শেষ হয়ে আসছে, এবং তিনি এটা বর্ণনা করেছেন যে কিভাবে এই ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে তাড়াতে পারি। এ ব্যাপারে উনি বিভিন্ন দলগুলোকে ওনার পরামর্শ দিয়েছেন। আসলে এগুলো লিপিবদ্ধ হওয়াটা খুব জরুরি। আমি যদি অনেক পেছনের দিকে তাকাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই ৭১-এর পর ৭২ থেকে পরবর্তী সময় বলা হয়ে থাকে যে আমাদের ৭১-এ কি ঘটেছিল, ৭১-এর পূর্ববর্তী সময়, ৭০ বা তার আগের ইতিহাস, এটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে লিপিবদ্ধ কোনো স্বীকৃত ইতিহাস সেভাবে থাকতো, বা প্রচুর ওরকম নথি থাকতো যেগুলি থেকে গবেষণা করে ওই সময় প্রকৃতপক্ষে কি ঘটেছিল সেটা বের করে আনা যেত, তাহলে বোধহয় জাতি হিসেবে আমরা অনেক বিভ্রান্তি কাটিয়ে এগিয়ে আসতে পারতাম। ওই সময় কাজটা হয়নি। বিশেষ করে আমি যদি ৭০-এর আগে অত দূরে না গিয়ে ৭২ থেকে ৭৫ পর্যন্ত সময়টাকেও বলি, কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, পুরোপুরি যতটা আমরা মুখে আলোচনা শুনি, ইতিহাস পর্যালোচনার মুখে মুখে গল্পগুলি যেভাবে শুনি, ততখানি কিন্তু লিপিবদ্ধ নেই। অনেক কিছু সম্পর্কে খুঁজতে গেলে পুরোটা পাওয়া যায় না। এই সংকটটা আমাদের বহুদিন জাতি হিসেবে বোধহয় পরবর্তী সময় আমাদেরকে ভোগাবে। এম আব্দুল্লাহ, আপনি মাহমুদ ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন থেকে আছেন, একদম যদি বলি ছায়াসঙ্গী হিসেবে আছেন, তাহলেও কম বলা হয় না। এই যে বইগুলো বেশিরভাগই হচ্ছে মাহমুদ ভাইয়ের বিভিন্ন সময় লেখা এডিটোরিয়াল, অথবা ওনার নিজস্ব পর্যবেক্ষণ, অনেকগুলো প্রবন্ধ সমন্বিত করে করা হয়েছে। এগুলো সম্পর্কে আমি নিশ্চিতভাবেই জানি আপনি এর বেশিরভাগই পড়ে ফেলেছেন। এগুলির আসলে ফোকাসটা কোথায়, আপনি যদি আপনার মতামতটা দিতেন। ধন্যবাদ। আসলে মাহমুদুর রহমান আপনি যথার্থই বলেছেন, তার সাথে আমি সেই ২০০৮ সাল থেকেই মূলত, বা যদি তারও আগে বলি, তিনি যখন জ্বালানি উপদেষ্টা তখন থেকেই তার সাথে আমার জ্বালানি বিটে কাজ করার সুবাদে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে। তিনি যখন সরকারে কাজ করেছেন, তারপরে তো আমার দেশ কেন্দ্রিক তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। মাহমুদুর রহমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা হলো যে তিনি একজন লেখক হিসেবে বাংলাদেশে অনন্য সাধারণ লেখক, এই কারণে যে তিনি একই সঙ্গে বাংলা এবং ইংরেজি ভাষায় অত্যন্ত ঝরঝরা এবং প্রাঞ্জল ভাষায় উনি
লিখে লিখতে থাকেন। পারেন। এটা একটা আপনার বড় বৈশিষ্ট্য, যেটা বাংলাদেশের, আমি যদি সম্পাদকদের কাতারের কথা বলি, অনেক হেভিওয়েট সম্পাদক আছেন, অনেকে কেউ বাংলায় খুব ভালো লেখেন, ইংরেজিতে ততটা ভালো না, কেউ ইংরেজিতে লিখতে পারেন, কেউ কোনো কোনো সম্পাদক বাংলায় অতটা প্রাঞ্জল ভাষায় লেখার সেভাবে আমরা অন্তত দেখিনি। তো এই জায়গাটাতে মাহমুদুর রহমান কিন্তু একটু অনন্য আমি মনে করি যে এই জায়গায়। আর আপনি যদি বলেন যে তার লেখার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি দূরদৃষ্টি সম্পন্ন একজন সম্পাদক। আমরা দেখেছি তিনি 2008 সালে যে কথাগুলো বলেছেন, যেগুলো লিখে গেছেন, সেটা কিন্তু আমরা কিন্তু পরবর্তীকালে একদম হাসিনার সম্পর্কে, শেখ হাসিনার সরকার সম্পর্কে 8 সালে 9 সালে তিনি কলাম লেখা যখন শুরু করেন, তখন যা যা লিখেছেন একদম আমরা টোটো দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে এটা মিলে গেছে। ঠিক আজকে যে বইকে কেন্দ্র করে আপনি আজকের এই আলোচনার সূত্রপাত করেছেন, সেই বইটি যে ফেসিবাদের, হাসিনার ফেসিবাদ নির্বাসন থেকে দেখা। তো যদি আমরা আলোচনা খুব দীর্ঘ নাও করি, তাহলে এই বইটির বেশিরভাগ, আপনি যথার্থই বলেছেন, বেশিরভাগ লেখাই তিনি যখন লিখেছেন তখনই আমার পড়ার এবং চোখ বুলানোর সুযোগ হয়েছে। এখানে প্রত্যেকটি প্রবন্ধ আপনি দেখবেন যে একেবারে পরবর্তীকালে কি হতে যাচ্ছে, আমরা উনি এগুলো বেশিরভাগই উনি 20-22 সালে, আপনি জানেন যে তিনি প্রায় 6 বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন। সেই সময়ে তিনি দেশের বাইরে থেকে শেখ হাসিনার সরকারকে যেভাবে পর্যবেক্ষণ করেছেন এবং পুরো 15 বছর তিনি তার দৃষ্টিতে যেভাবে দেখেছেন, সেখানটাতে তিনি এগুলোকে এমনভাবে এই প্রবন্ধগুলোতে তিনি নিয়ে এসছেন যে এটাকে বলা যায় একটা হাসিনার 15 বছরের শাসনের একটা পোস্টমর্টেম রিপোর্ট, একটা পোস্টমর্টেম রিপোর্ট, পুরো শাসনটার একটা পোস্টমর্টেম রিপোর্ট। এবং এই যখন লিখেছেন তারপরে কি হতে পারে সেই বিষয়গুলো তিনি সেখানে, যেমন আপনি যদি এখানে দেখেন বাংলাদেশে পরিবর্তন কি আসন্ন, এই বইয়ের মধ্যে 43 নম্বর পৃষ্ঠায় যে 9 নম্বর যে নিবন্ধন, যে বাংলাদেশে পরিবর্তন কি আসন্ন, তিনি প্রশ্ন রেখে সেখানে বলেছেন যে কি হতে পারে। এবং এরপরে তিনি বিশেষ করে হাসিনার দানব হয়ে ওঠার 7টি ধারাবাহিকভাবে 7টি প্রবন্ধ তিনি লিখেছেন। সেখানে কিন্তু পুরো 15 বছরকে তিনি স্ক্যানিং করেছেন যে এখানে 15 বছরে কি কি উল্লেখযোগ্য ফেসিবাদী শাসনে কি কি ঘটনাগুলো, নিপীড়নের ঘটনা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, দেশের রাষ্ট্র ব্যবস্থাকে, রাষ্ট্র কাঠামোকে একবারে তছনছ করে দেওয়ার যে ঘটনাগুলো আছে, সেগুলো কিন্তু সেখানে তিনি নিয়ে এসছেন। তিনি এরপরে আপনি শেখ হাসিনার ধ্বংসযজ্ঞ একটি প্রবন্ধের শিরোনাম, ফেসিবাদ প্রতিষ্ঠায় সুশীলদের দায়, তিনি কিন্তু এটি আগে থেকেই বলেছেন যে কে কে এই ফেসিবাদকে শক্তপোক্ত করার ক্ষেত্রে, তাদের এই শাসনটাকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে কে কি ভূমিকা রেখেছে। তিনি লিখেছেন যে শেষে তলাবিহীন ঝুড়ি, যে বাংলাদেশ, যে এখন আমরা অর্থনৈতিক চিত্রটা হাসিনা উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছি, কিভাবে লুটপাট করে এই বাংলাদেশটাকে 28 লক্ষ কোটি টাকা লুটপাট করার চিত্র আমরা যেটা দেখছি, সেটা কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এটা লেখার কেউ সাহস করে নাই। কিন্তু সেই সময় আমরা এখন শেখ হাসিনার পতনের পরে এগুলো আমরা পত্রপত্রিকায় বিভিন্নভাবে দেখছি। কিন্তু মাহমুদুর রহমান আগেই সেটা সেই 2022 সালেই লিখেছেন যে বাংলাদেশের কি অবস্থায় নিয়ে গেছে। তিনি তখনই বলেছেন যে আন্দোলনের ভবিষ্যতে এই আন্দোলন কোথায় যাওয়া উচিত, কিভাবে এগোনো উচিত এই হাসিনাকে পতন ঘটানোর জন্য। যেমন তিনি 20 নম্বর, এই বইয়ের 20 নম্বর প্রবন্ধে তিনি বলেছেন আন্দোলন হোক এক দফার। তিনি তখনই বলেছিলেন যে এক দফার আন্দোলন না হলে আমরা যত যাই বলি না কেন, ইস্যু ভিত্তিক এই আন্দোলন সেই আন্দোলন, এগুলোতে কোনো কাজ হবে না। মূলত শেখ হাসিনার কে গদি থেকে নামাতে পারলেই বাকি সব যেসব এজেন্ডা আছে, যেসব ইস্যু আছে, এগুলো নিষ্পত্তি হওয়ার সুযোগ হবে। আওয়ামী লীগ এক মজ্জাগত সন্ত্রাসী দল, যেটা আমরা এখন অনেকে সেটা বলার সাহস পাচ্ছেন, তখন কিন্তু শেখ হাসিনা গদিতে থাকতে এই ধরনের কথা কেউ বলতে পারেন নাই। কিন্তু সেই 20-21 সালে 22 সালে কিন্তু মাহমুদুর রহমান সেই প্রবাস জীবন থেকে এগুলো লিখেছেন। ছোট হয়ে আসছে শেখ হাসিনার পৃথিবী, আপনি চিন্তা করেন, তখনই দেখতে পাচ্ছিলেন মাহমুদুর রহমান যে শেখ হাসিনার পৃথিবীটা ছোট হয়ে আসছে, আস্তে আস্তে যে তার যে গদি নড়বড়ে হয়ে আসছে, সেই মানে প্রেডিকশনটা তিনি তখনই করেছেন। এছাড়া এভাবে যদি আমরা হাসিনার খুন করা থেমে নাই, সকল গুমের দায় ফেসিস্ট হাসিনার, এখন জাতিসংঘ তদন্ত করে বলছে সবকিছুর দায় শেখ হাসিনার, তখন কিন্তু মাহমুদুর রহমান তখনই লিখে গেছেন যে সকল গুম খুনের দায় শেখ হাসিনা। এইভাবে যদি এদের পালাতে দেওয়া যাবে না,
যেটা আমরা এখন অনেকে দাবি তুলছেন, কেন পালালো, পালিয়ে গেল কিভাবে, এই প্রশ্নগুলো কিন্তু এখন আসছে। পতনের পরে যে পালানোর সুযোগ দেওয়া, এই কথাগুলো এখন আসছে। কিন্তু মাহমুদুর রহমান কিন্তু 22 সালে বলে রেখেছেন যে এদের পতন হবে এবং পতন হওয়ার পরে এদেরকে পালাতে দেয়া যাবে না। তো আমি যে কথাটি বলছিলাম যে শেখ হাসিনা এইভাবে যদি আপনি প্রত্যেকটি নিবন্ধ যদি আপনি পড়েন, তাহলে মনে হবে যে মাহমুদুর রহমান কতটা দূরদৃষ্টি রাখেন এবং কি ঘটবে এগুলো তিনি 8 সালে যেমন দেখেছিলেন, এবং সে একবারে নিকট অতীতে এসেও শেখ হাসিনার পরিণতি এবং বাংলাদেশের ভিতরকার অবস্থা, বাইরকার অবস্থা কি হবে, এগুলো নিয়ে তিনি কিন্তু একদম হাত খুলে লিখে গেছেন। এবং এগুলাকে তিনি কখনো, তো আপনি জানেন, তিনি কোনো এগুলোর সেভাবে তোয়াক্কা করেন না। আপনি গণভবনে চায়ের ফাঁদ, সেটা কিন্তু এই চায়ের ফাঁদে যে গণভবনে 2018 সালের নির্বাচনের আগে গিয়ে সবাইকে একটা বৈঠকের নামে সেখানে কি হয়েছিল, যে তামাশা হয়েছিল আপনারা দেখেছেন, তিনি কিন্তু সেখান থেকে বুঝতে পেরেছেন বিদেশে বসে এটা একটা ফাঁদ ছিল। কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে এটা কিন্তু শেখ হাসিনা একটা ফাঁদ তৈরি করেছিলেন। সেখানে চায়ের দাওয়াত নিয়ে মির্জা ফখরুল সব হেভিওয়েট নেতারা, সব রাজনৈতিক দলের নেতাদের, এটা পুরোটা একটা নাটকের বিষয় ছিল। মোদির সর্বনাশা আলিঙ্গন। তো এইভাবে আমি যদি এগুলো বলি অনেক সময় লাগবে, আমি সেদিকে আর যাচ্ছি না। কিন্তু মূল কথা হচ্ছে এই বইটা পড়ার পরে যে কারো মোটামুটি আপনি বিগত 15 বছরে শেখ হাসিনার দুঃশাসন, ফেসিবাদী শাসন, এই শাসনের কিন্তু একটা পুরো পোস্টমর্টেম রিপোর্ট আকারে কিন্তু আপনার হাতে, আপনার বুক সেলফে কিন্তু এটা থাকবে। আমি মনে করি যে এই ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন এবং সামনের দিনগুলোতে যারা বিভিন্ন চ্যালেঞ্জ, এগুলোকে ফেসিবাদকে সত্যিকারের ভাবে পরাজিত করার যে জায়গাটা, এটা কিন্তু এখনো পুরোপুরি কিন্তু আমরা পরাজিত করতে পারি না। এখনো নানান সংকট, নানান সমস্যা কিন্তু আমাদের সামনে আসছে। এগুলোকে, এই লেখাগুলো আমাদেরকে যত, এই বইটি যত একদম তরুণ প্রজন্মের কাছে এটা ছড়িয়ে দেওয়া উচিত। শেখ হাসিনা কি, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা ভিজুয়ালি অনেক কিছু ভার্চুয়াল জগতে দেখছি, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে পর মুহূর্তে। কিন্তু এই যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটা মলাট বন্দি করে নিয়ে এসছেন তিনি, আমি তাকেও ধন্যবাদ দিতে চাই, মহানগর পাবলিকেশনস, এবং তারা যে এটাকে মলাট বন্দি করে একসাথে তুলে দিতে পারছেন, এটা কিন্তু একটা অসাধারণ কাজ হয়েছে। আমি বিশ্বাস করি এটা প্রত্যেকেরই এটা পড়ার চেষ্টা করা উচিত। এবং তিনি তো বলেছেন যে তাদের বইমেলাতে স্টলে সেটা আজকেই এসছে, একবারে টাটকা বই নিয়ে আমরা আলোচনা করছি, ভাব উঠছে এই বই থেকে। সেই বইটা আমি মনে করি যে এটা বেস্ট সেলার। মাহমুদুর রহমানের প্রত্যেকটি বই কিন্তু এরই মধ্যে বেস্ট সেলার হয়েছে। আমরা জানি যে বিশেষ করে জেল থেকে জেলে, এই বইটা যে কি এক অনবদ্য রচনা, এটা যে পড়ে নাই সে কিন্তু বুঝতে পারবে না। এই যে বিশেষ করে জেল থেকে জেলে বইটা, নবরূপে বাকশাল বইটিও আপনারা জানেন যে সেটা খুব বেস্ট সেলার হয়েছে এবং খুবই জনপ্রিয়তা, পাঠকপ্রিয়তা পেয়েছে। তো এইভাবে বিশেষ করে সর্বশেষ এই বইটি আমি মনে করি যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। ইভেন এটা যে এখন যে বিচার প্রক্রিয়া চলছে যে ট্রাইব্যুনালে, সেখানেও এটা একটা বড়, এখানে পুরো গোছানো তার 15 বছরের দুঃশাসন, খুন গুণ সবকিছু ডকুমেন্ট হিসেবে সেখানে তাদের জন্য এটা সহায়ক হতে পারে। এটা সবার হাতে যাওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ব্যক্তিগত সংগ্রহে থাকা এবং তার সংগ্রহে থাকার চেয়েও বড় কথা পড়া, ভিতরে কি আছে এটা সম্পর্কে জানা। আমি একটু তৌহিদুল মিনহাজ আপনার কাছে আরেকবার আসতে চাচ্ছি। বইটি আজকেই এসেছে, আব্দুল্লাহ ভাই বারবার বললেন এখন পর্যন্ত বই থেকে উত্তাপ বের হচ্ছে। প্রেসের যে তাপটা আসে ছাপা হওয়ার পর সেটা এখনো যায়নি। বইটি আমরা কোথা থেকে কিভাবে সংগ্রহ করতে পারি? আমাদের এই বইটা বইমেলা, আমাদের মহানগর পাবলিকেশন স্টল আছে, স্টল নাম্বার হচ্ছে 789, মহানগর পাবলিকেশন। আপনার হচ্ছে মেট্রো রেলের যে স্টেশন, এটা ওই গেট দিয়ে ঢুকলে একদম হাতের বাম পাশে আমাদের স্টল, মহানগর স্টলে গেলেই বইটা পাওয়া যাবে। মেলা যখন যখন খোলা থাকে সেই সময়গুলিতে, ওই সময়সূচি অনুযায়ী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনাকে অবশ্যই আলাদা করে এই বইটি নিয়ে এই সময় এসে আমাদেরকে জানালেন বিষয়টি সম্পর্কে, এই জন্য। আর আব্দুল্লাহ ভাই আপনাকে অবশ্যই স্পেশাল থ্যাঙ্কস, কারণ একদম ব্যস্ত একটি সময় আমি আপনাকে নিউজ রুম থেকে টেনে নিয়ে এসে স্টুডিওতে বসিয়ে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আমরা অবশ্যই আশা করব আপনারা এই বইটি কিনবেন, শুধু কিনবেন না, পড়বেন।
এটা বই ধার করে নিয়ে এসে পড়বেন অথবা কাউকে ধার দিয়ে পড়াবেন, কিন্তু বইটি পড়বেন। আমাদের নিজেদের জন্যই, জাতির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এইটুকু জেনে রাখা খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শিগগিরই আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।